প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানে না সরকার। দিল্লি ও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে নিশ্চয়তা মেলেনি। এদিকে ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে যাওয়া যেতে পারে। সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়। গেল ৫ আগস্টের পর তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সদস্য নির্বাচিত হন তিনি। একদিন বাড়িয়ে বৃহস্পতিবারও দুর্গাপূজার ছুটি থাকবে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণও দেবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে, ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। রাজধানী সহ সারা দেশে দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। দুর্গোৎসব ঘিরে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পুলিশের বিশেষ অভিযানের মহড়া করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট। ঢাকা মহানগরে এবছর ২৫৩টি মণ্ডপে পূজা মণ্ডপ হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরীর ১৫টি স্থানে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। ঢাকা মহানগরীতে এবছর ২৫৩টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন এসে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ সময় অস্থিতিশীল বাজার পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলেও
বলেও জানান তিনি। পরে কৃষি গবেষণার কাজে ব্যবহৃত কৃষি উপকরণ ও পণ্যের স্টল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গেও। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীর পতেঙ্গা এলাকার ভৈরব ঠাকুর মন্দির ও পতেঙ্গা শ্যামা সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। পরিদর্শন শেষে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এবারের শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেজন্য মহানগর উপজেলা পর্যায়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া উপকূলীয় এলাকায় সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় নৌবাহিনীর টিম থাকবে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম মহানগরীতে এবার শারদীয় দুর্গা পূজায় মণ্ডপের সংখ্যা 292 এবং উপজেলা রয়েছে 1594টি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব পূজা মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে এ সময় প্রত্যাশা করেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দুটো আপডেট আছে, সেটাও আমি একটু ইনক্লুড করে দিই। সেটা হচ্ছে পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল থেকে লিস্ট নেওয়া হচ্ছে, দুদিনের মধ্যেই সেটা কার্যকর করা হবে। এবং এছাড়া ওনারা একটা হটলাইন নাম্বার প্রতিষ্ঠা করেছেন যেটাও 2 দিনের মধ্যে যেটার কার্যকারিতা শুরু হবে। নাম্বারটা হচ্ছে 16000। মন্ত্রণালয় এবং ভোক্তা অধিদপ্তর যেটা অলরেডি টাস্কফোর্স, দুটো টাস্কফোর্স গঠন করা হয়েছে। একটা হচ্ছে জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে, এবং আরেকটা হচ্ছে জেলা পর্যায়ে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ। তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 14 অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী 2 বছর মেয়াদে তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। ডক্টর শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ সব সদস্য পদত্যাগ করেছেন। তবে তাদের মধ্যে 2 জন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসির সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে পিএসসির সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, যারা পদত্যাগপত্র দেননি তারা বুধবারের মধ্যে জমা দেবেন, আর যারা জমা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। বিচার বিভাগের সংস্কার নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শেষে কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 3 ঘন্টার বৈঠক করেন কমিশনের সদস্যরা। পরে কমিশন প্রধান সাংবাদিকদের জানান, সরকার থেকে শিগগিরই নির্দেশনা পাওয়া যাবে, তবে সব ধরনের কাজ 90 দিনের মধ্যে সম্ভব হবে না। তিনি আরও বলেন, বিচার বিভাগে হস্তক্ষেপ থামাতে হবে। সবাইকে খুশি করে বিচার করা যায় না, একটা পর্যায়ে বিচার শেষ করতেই হবে। বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মামলা ফাইলিংয়ের পরই
এই যে সমন জারিটা, এটা একটা বেদনাদায়ক প্রসেস। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এই বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ, কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে হত্যা ও হত্যা চেষ্টার 6 মামলা থেকে জামিন দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সন্ধ্যায় মুক্তি পান তিনি। প্রথমবারের মতো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী জামিন পেলেন, যার 5 দিনের রিমান্ড চলমান ছিল। বিকেলে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হলে খিলগাঁও থানার 4 মামলা ও পল্টন থানায় 2 মামলা সহ মোট 6 মামলায় জামিন আবেদন করা হয়। রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সাবের হোসেন চৌধুরীকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে তার শারীরিক অসুস্থতার কারণে রিমান্ড শেষ হওয়ার আগেই আবার আদালতে তোলা হয় তাকে। জামিন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রকে সহায়তাকারী আইনজীবীরা। জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 28 নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালত এই আদেশ দেন। এর আগে 7 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে উর্মিকে বরখাস্ত করার কথা জানানো হয়। তার আগের দিন 6 অক্টোবর উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী পলক, সাবেক সাংসদ হাসানুল হক ইনু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর কোনো সুযোগ নেই। মঙ্গলবার সকালে গুলশান 2-এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আবার ফিরলে দেশে বধ্যভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের ভালোর জন্য যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানে জোর দেন বিএনপির যুগ্ম মহাসচিব। এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় ষড়যন্ত্র, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সামনে আরও দৃঢ় হবে, উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে দুদেশ। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে সহযোগিতা দেবে কোরিয়া। দেশটিতে জনশক্তি রপ্তানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা, মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে
আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরও কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ৭২ সালের সংবিধানে বহুত্ববাদ, প্রাণ প্রকৃতি ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তি হয়নি বলেই ধীরে ধীরে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তাই এখন রাষ্ট্র সংস্কারে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশীদারিত্ব নিশ্চিতের মত বিশিষ্টজনের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার সংবিধান দর্শন, জুলাই গণ অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার, আদিবাসী সমূহের অংশীদারিত্ব বিষয়ক আলোচনা সভায় মত দেন তারা। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার ও সংবিধানের নাগরিক আত্মমর্যাদার সুরক্ষা, জাতীয় বিভাজনের বিপরীত ঐক্য গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে কল্যাণমূলক রাষ্ট্র সংস্কার সম্ভব হবে। আদিবাসীরা এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটাকে বলে, অস্তিত্বের সংকটের মধ্যে আছে। স্বীকৃতি তো পরের ব্যাপার, তার আদৌ টিকতে পারবে কিনা, এখানে থাকতে পারবে কিনা। কাজে যদি আপনি স্ট্রাকচার ঠিক করতে না পারেন, অ্যাকাউন্টেবিলিটি কিংবা জবাবদিহিতার কাঠামো তৈরি করতে না পারেন, বিশ্বাস করেন ৭১-এ আমাদের যে বিপ্লব সেটা বেহাত হয়ে গেছে, ৯০-এ বেহাত হয়ে গেছে এবং এই ২০২৪-এ বেহাত হলো বলে। পুরাতন সংবিধানে এক্সক্লুড করা হয়েছে, তাই এটা চাপিয়ে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং এটা রিপ্রেসিভ হয়ে উঠেছে। তো আমাদেরকে নতুন সংবিধান আমরা লেখার যে পর্যায়ে আছি এবং সংস্কার কমিশন আমরা দেখতে চাই তাদের প্রস্তাবনা কি, এবং আমরা আসলে নতুনভাবে বাংলাদেশে সাজাইতে হলে আমাকে সবাইকে সাথে নিয়ে আলাপগুলো করতে হবে। আসছে নভেম্বর থেকে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির চূড়ান্ত কার্যক্রম। দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য, শিল্প ও সেবা খাতের তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে এটি হবে চতুর্থ অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি প্রশ্নপত্র চূড়ান্ত করতে এফবিসিসিআই এর প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় কর্মশালা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। কর্মশালা দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের প্রতিনিধিরা তথ্য সংগ্রহ পদ্ধতি আর উন্নত ও সময় উপযোগী করার প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের প্রকৃত আর্থিক চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়ক হবে। অর্থনৈতিক শুমারির প্রথম ধাপে সম্প্রতি দেশের সকল খানা ও প্রতিষ্ঠানের লিস্টিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ স্থান থেকেই নামতে শুরু করেছে পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ৩ জেলা মিলিয়ে এখনও পানিবন্দী ১.৫ লাখের বেশি মানুষ। গেল দুদিনে বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে। তবে এখনও পানিবন্দী অবস্থায় ৩ দিন পার করছেন ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। সেই সাথে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও ঔষধের তীব্র সংকট। শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানি নেমে যাওয়ার সাথে সাথে বাড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ থাকলেও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া এবং নৌকার অভাবে তা সরবরাহ করা যাচ্ছে না। এদিকে নেত্রকোনা বাঁধ ভাঙলেও নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। বানের পানি নামতে শুরু করলেও কংস নদীর পানি তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। তবে ভেঙে যাওয়া বাঁধ মেরামত ও ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বাড়ি ঘর তলে হাইরা হাইরা হনা রাস্তাঘাটে আমরা আসি, হনা আঙ্গার পানি কমছে, কষ্ট বাইরে গেছে, ঘর বাড়ি ভেঙে তো গেছে। এখন আমরা আস্থার মধ্যে উইটা আছি। 8 সেকেন্ড গেছিলাম, ওরা দেখা খোঁজ খবর নিল না কেউ।
নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, গত ২০ বছরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কেনাকাটা ও প্রকল্পে যেসব অনিয়ম এবং দুর্নীতি হয়েছে ২ মাসে সেগুলোকে ঠিক করা সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরের সার্বিক বিষয় নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বন্দরের কার্যক্রম গতিশীল করতে পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি। আমি তো দেখতে আসলাম, বুঝতে আসলাম, শিখতে আসলাম। আমি তো পোর্ট বিশেষজ্ঞ নই যে এই জঞ্জালটাকে দূর করতে একটু তো সময় লাগবে, সময় তো দিবেন। মাত্র 2 মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে 22 বছরের যেগুলি বললেন সেগুলো দূর হবে, আর যে সমস্ত ইকুইপমেন্ট আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, যাতে এগুলো সচর যেগুলো ইকুইপমেন্ট আসছে সেগুলো তো আপনি এখন ফেলে দিতে পারবো না, বা আমি তো পানির মধ্যে ফেলে দিতে পারবো না। এইগুলো যাতে সদ্ব্যবহার হয়, এটা হবে। আপনারা দেখেন, ধৈর্য ধরেন। হ্যাঁ, এমন 22 বছর ধৈর্য ধরছেন, অন্তত 22 মাস ধৈর্য দেখেন পরিবর্তন হয় কি না হয় না। এক দফা দাবিতে আবারও 2 দিনের কর্মবিরতিতে নেমেছেন সারা দেশের নার্সিং ও মিডওয়াইফের কর্মকর্তারা। সকালে 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি রোগীরা, তবে জরুরি সেবা পেয়েছেন রোগীরা। কর্মবিরতির প্রথম দিনে ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক গেটের সামনে সমাবেশ করেন নার্সিং ও মিডওয়াইফারির কর্মকর্তারা। অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই কর্মবিরতি। এদিকে আবারও কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। বুধবারও সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা তাদের, তবে জরুরি বিভাগ সহ হাসপাতালের জরুরি সেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। নার্স কি কাজ করে, নার্সের কি দাবি, নার্সের বদলি কখন দরকার, নার্সের পদোন্নতি কখন দরকার, কখনোই জানে না। একজন প্রশাসনিক ক্যাডার কখনোই বুঝতে পারবে না জেনারেল নার্সের যে কি চাহিদা আছে। দাবি হলো এক দফা, সকল যে ক্যাডার আছে সেগুলো অপসারণ করতে হবে। মহাপরিচালক থেকে শুরু করে প্রেসিডেন্ট রেজিস্ট্রার, কাউন্সিলের রেজিস্ট্রার পর্যন্ত সব ক্যাডারদেরকে অপসারণ। আমাদের যে এক দফা দাবি আছে, আমরা এখান থেকে তো আমরা নড়ছি না, এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা ওনাদের সিদ্ধান্তে আমরা আগাচ্ছি। একমাত্র সমাধান করতে পারবেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন উনি। আমরা অলরেডি ওনার কথা মতো উনি আমাদেরকে একটু মৌখিক আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের দাবি দেওয়া মেনে নিব। উনি যদি আজকেও আমাদের কথা রাখে, কালকে আমরা যথারীতি আমাদের রোগীর পাশে আমরা ফিরে যাব। গ্রেড বৃদ্ধি সহ 10 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ফেনীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমবেত হন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা। পরে সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও বদলি কার্যক্রম সহ 10 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে 31 অক্টোবর পর্যন্ত। এতে পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়ের সব পর্যটন কেন্দ্র। পূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠানকে ঘিরে হোটেল ও মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল করেছেন পর্যটকরা, যাতে ক্ষতির মুখে পড়েছে সব অঞ্চলের পর্যটন খাত। এরই মধ্যে বেশিরভাগ পর্যটক ছেড়ে গেছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বেশিরভাগ হোটেল ও মোটেল। এদিকে পার্বত্য 3 জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনার পর কক্সবাজারে বেড়েছে হোটেল ও মোটেল বুকিং। পূজার ছুটিতে অন্য বছরের তুলনায় এবারে বাড়ছে পর্যটকের সংখ্যা, তাই আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা। এর আগে পাহাড়ে ঘটা করে বেশ কিছু সহিংসতার ঘটনায় পার্বত্য 3 জেলায় ভ্রমণে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন। সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘ বেড়েছে 9.65%। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ নিয়ে সবশেষ জরিপ তুলে ধরে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জানান, গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 2টির বেশি বাঘ আছে সুন্দরবনে। তিনি আরও বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থানীয় পরিবেশে কী মাত্রায় দূষণ ছড়াচ্ছে তা পুনর্যাচাই করা হচ্ছে। সুন্দরবনকে রক্ষার পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে।
এখন সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। যে শুধু সুন্দরবন না, সুন্দরবন বাঁচাতে হবে কারণ এটা বৈশ্বিক ঐতিহ্য, পাশাপাশি আমরা কিন্তু শালবন বাঁচানোরও উদ্যোগ গ্রহণ করেছি। শরীয়তপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দরে ডিম ও মুরগি বিক্রি সহ নানা অনিয়মের দায়ে 4 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পালং ও মনোহর বাজারে পৃথক 2টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ডিম মজুদ রাখা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামের ডিম ও মুরগি বিক্রি করা সহ ভাউচার সংরক্ষণ না করার দায়ে 4 ব্যবসায়ীকে 16,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণের অভিযান চলমান থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী এই পরিচালক। মূল্য তালিকা আপডেট করা নেই, ভাউচার আছে কিন্তু সঠিকভাবে নেই। তো অবশ্যই পাকা ভাউচার দিতে হবে, মূল্য তালিকাও হালনাগাদ করতে হবে। আমরা 4 জন ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা আরোপ করেছি এবং আদায় করেছি। ভোক্তার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বাইরের খবর। চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে মেশিন লার্নিং সম্ভব করে তুলতে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয়। লার্নিং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের গবেষণা যন্ত্র। হপফিল্ড এমন একটি গঠন তৈরি করেছেন যা তথ্য জমা রাখার পাশাপাশি পুনর্গঠন করতে পারে। হিন্টন এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন যেটি স্বাধীনভাবে তথ্যের ভেতরের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। আবারও ইসরায়েল ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাজধানীর তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এ সময় ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের 3য় বৃহত্তম শহর হাইফাতে 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। পাশাপাশি উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। এ সময় হামলা ইসরায়েলের অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাসের একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব অন্তত 2 জন আহত হয়েছেন। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আবারও হ্যারিকেনের কবলে মেক্সিকো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবাসী। হ্যারিকেন মিল্টন ক্রমেই শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 5-এ রূপ নিয়ে ফ্লোরিডা উপকূলের দিকে এগুচ্ছে। স্থানীয় সময় বুধবার নাগাদ ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়তে পারে হ্যারিকেনটি। এর প্রভাবে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে ঝড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে হ্যারিকেন মিল্টন ক্যাটাগরি 4 থেকে 5-এ পরিণত হয়। ফ্লোরিডায় আঘাত হানার সময় 6 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এরই মধ্যে উপকূলের মানুষ নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পর্যটন স্পট ও কার্গো বন্দর। চলতি মৌসুমে মিল্টন 9ম হ্যারিকেন। আটলান্টিক মহাসাগরে বেরিলের পর ক্যাটাগরি 5-এর দ্বিতীয় হ্যারিকেন মিল্টন। বছরের তৃতীয় প্রান্তিকে 274% মুনাফা বেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের।
বিশেষ বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান, স্মার্টফোন আর টেলিভিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান গেল 3 মাসে মুনাফা করেছে $678 কোটি। তবে এই মুনাফা গেল বছরের একই সময়ের তুলনায় কম। চলতি বছর স্যামসাংয়ের শেয়ার দর 20% কমেছে। চীনের তৈরি চিপের সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে স্যামসাং, যে কারণে মেমোরি চিপ বিক্রিতে খুব একটা মুনাফা করতে পারেনি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স এই জায়ান্ট। টানা তৃতীয়বার ভারতের হরিয়ানা রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, আর জম্মু কাশ্মীর সরকার পরিচালনায় বেছে নিচ্ছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসকে। মঙ্গলবার ভারতের 2 রাজ্যে চলে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এনডিটিভি জানিয়েছে হরিয়ানায় 90 আসনের 49টিতেই জয় পেয়েছে বিজেপি। এখন পর্যন্ত 34টি আসন নিশ্চিত করেছে কংগ্রেস। অন্যদিকে 1 দশকের পর বিধানসভা নির্বাচনের মুখ দেখা জম্মু কাশ্মীরের 90টি আসনের 49টিতে জয় পেয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। বিজেপির 27টি আসনে জয় পেলেও প্রায় সবগুলোই জম্মু অঞ্চলে। কাশ্মীরের 47টি আসনের 44টিতেই পেয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। দিল্লি পাঞ্জাবে সাফল্যের মুখ দেখলেও হরিয়ানা ও জম্মু কাশ্মীরে মুখ থুবড়ে পড়েছে সাবেক দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এখন চারদিকে দিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। খেলার খবর। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হায়দ্রাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলে ক্রিকেটের শর্টার ফরম্যাট থেকে অবসর নেবেন জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক। ভারতের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতেই ঘোষণা দেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। 2007 সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20তে অভিষেক হয় মাহমুদুল্লাহর। ক্যারিয়ার জুড়ে খেলেছেন 139টি টি-20 ম্যাচ, রয়েছে 8টি অর্ধশতক খেলা ইনিংস। চলমান ভারত সিরিজে প্রথম ম্যাচে 1 রান করে আউট হওয়ার পর রিয়াদের অবসর নিয়ে শুরু হয় আলোচনা। ধারণা করা হয় ভারতের মাটিতেই 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। অবশেষে সেটাই সত্যি হলো। এর আগে 2021 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রস্তুত না হওয়ায় 11 অক্টোবর শুরু হচ্ছে না ঘরোয়া ফুটবল মৌসুমের মাঠের খেলা। মঙ্গলবার সন্ধ্যায় বাফুফে পেশাদার লীগ কমিটির জরুরি সভায় নভেম্বরের শেষ সপ্তাহে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লীগ কমিটির ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে যে সমস্ত ভেন্যুকে আমরা আসন্ন সিজনের জন্য প্রস্তুত করে রেখেছিলাম বা মনোনীত করেছিলাম, সেগুলো বেশ কয়েকটি এখনও প্রস্তুত হয়নি। তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, যেহেতু এখনই মাঠগুলো খেলা উপযোগী অবস্থায় আসেনি, তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা এই সিজনে, যেটা 11 অক্টোবরের মাধ্যমে সিজন শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা পিছিয়ে নভেম্বরের শেষার্ধে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজকে অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগে দল পাঠানোর জন্য বিসিবিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে রংপুর রাইডার্সের। চ্যাম্পিয়ন্স লিগ টি-20-র আদলে এবার আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। 5 দেশের 5টি দল নিয়ে খেলা হবে গ্লোবাল সুপার লিগ। বাংলাদেশ ছাড়াও এই লিগ দলে পাঠানোর জন্য আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রথমে বিসিবি থেকে বলা হলেও তারা অপারগতা জানালে রংপুর রাইডার্সকে প্রস্তাব দেয়া হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি শুরু হবে আগামী 26 নভেম্বর আর শেষ হবে 7 ডিসেম্বর। মোট ম্যাচ হবে 11টি। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।